ইয়া আমি এখানে লিখে দিই সুপর্ণা জয়েন, সুপর্ণা অ্যান্ড সায়ন জয়েন। লিখেছে আমার কানেক্ট হচ্ছে না, রেকর্ড স্টার্ট করে দিয়েছি। তো উইল গো টু দ্য স্ক্রিন। তো আমরা একটা মিনিমাম আইডিয়া এই ব্যাপারটায় পেয়েছি অ্যাটলিস্ট, যে আমাদের সাইট ডিরেক্টেড মিউটাজেনেসিসটা কেন দরকার, ওয়াই ডু উই হ্যাভ টু ডু আ সাইট ডিরেক্টেড মিউটাজেনেসিস। হ্যাঁ, এইবার একটু আমরা কিছু পার্সপেক্টিভে চলে আসি। ধরো সুপর্ণা বাগচি, তোমাদেরকে আমি ল্যাক ওপেরন করিয়েছি। ওকে, তাহলে ল্যাক ওপেরনে যে মিউটেশন করে দেখা হয়েছে, মানে ওখানেও তো ওই স্ট্রাকচার ফাংশন রিলেশনশিপ ডিটারমাইন করা হয়েছে ইউজিং আ মিউটেশন। তো ল্যাক ওপেরনে যে মিউটেশনটা করে দেখা হয়েছে আর কি, তোমার রিপ্রেসারের যে জিনটা আছে সেই জিনে বা ল্যাক অপারেটরে। So what do you think? Those are site directed mutagenesis? না স্যার। Site না? আচ্ছা, কেন না বলছো? যে প্রোমোটারে মিউটেশন করাকে। মানে ল্যাক ওপেরনের পেপারটা পড়েছো কি, যে রিসার্চ পেপারটা দিয়েছিলাম, নাকি নোটি ভরসা? না স্যার, দেখেছি একবার। হ্যাঁ, তো না, অরিজিনাল রিসার্চ পেপার কিছু দিলে সেগুলো অবশ্যই পড়বে, ঠিক আছে? তো আমি যেটা বলছি যে ওই যে ধরনের, যাই হোক, যদি নাও পড়ে থাকো, আমি যেটুকু বুঝিয়েছিলাম তার উপরেও আমি এটা বারবার বলেছিলাম যে জ্যাকব অ্যান্ড মোনো ওরা কিন্তু মিউটেশন করেছেন ইন দ্য ল্যাক রিপ্রেসার প্রোটিন, ইন দ্য অপারেটর রিজিয়ন এটসেট্রা। ঠিক আছে, টাইম ফ্রেমটা বলে দিচ্ছি, 1964, নিশ্চয়ই সবার মনে আছে ইয়ারটা, এবং 65-এ নোবেল পেয়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, ওই যে কাজটা ওরা করেছিলেন মিউটেশন করে, ওরা কি করেছিলেন, বিভিন্ন জিনের ফাংশনটা জেনেছিলেন। দ্যাটস হোয়াট দ্য এক্সপেরিমেন্টস আর, তাই তো? যে রিপ্রেসারে মিউটেশন হলে কি হচ্ছে না, কনস্টিটিউটিভ ইন্ডাকশন হচ্ছে। আবার যদি সুপার রিপ্রেসার টাইপের মিউটেশন হয়, তখন কি হচ্ছে না, কনস্টিটিউটিভলি রিপ্রেশন হয়ে যাচ্ছে। তা এই যে ব্যাপারগুলো, বা অপারেটরে মিউটেশন হলে রিপ্রেসারকে বাইন্ড করতে পারছে না, কনস্টিটিউটিভ তখন ইন্ডাকশন হয়েই চলেছে, ল্যাক অপারেটর কনস্টিটিউটিভ জিন এক্সপ্রেশন হয়ে চলেছে। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো, যে বিভিন্ন জিনে মিউটেশন করে তার ফাংশন অ্যানালিসিস, এটাই তো জ্যাকব অ্যান্ড মোনট করেছিলেন। কি হলো, হ্যাঁ স্যার। ল্যাকোপেরনের ক্ষেত্রে যে হ্যাঁ রিপ্রেসারটাকে মিউটেশন করলেন, অপারেটরে মিউটেশন করলেন করে, এবার ল্যাকটোজের রেসপন্সে ল্যাকোপেরনটা কিরকম থাকছে, মানে কনস্টিটিউটিভলি এক্সপ্রেস হচ্ছে নাকি পুরোপুরি ভাবে রিপ্রেস হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা স্টাডি। গ্লুকোজের এই ল্যাকটোজের প্রেজেন্স অ্যাবসেন্সে কি এফেক্ট হচ্ছে। তো এই যে 1964-এ এই যে কাজটা ওনারা করেছিলেন, ওয়াজ দ্যাট আ সাইড ডিরেক্টেড মিউটাজেনেসিস? দ্যাটস হোয়াট আই এম আস্কিং। হ্যাঁ স্যার, কারণ পার্টিকুলার সাইটে মিউটেশন হচ্ছে। আচ্ছা, পার্টিকুলার সাইড সাইটে মিউটেশন। সাইড ডাইরেক্টেড মিউটেশন প্রথম তো কথা, ওটা সাইট, 1980 তে ছিল। সাইট নয় সাইট। কিন্তু ওটা সাইট, হ্যাঁ, একটা পার্টিকুলার নির্দিষ্ট জায়গায়। আই হোপ অল অফ ইউ নো হ্যাঁ। হোয়াট ইজ দ্য মিনিং অফ সাইট, আ পার্টিকুলার প্লেস। হ্যাঁ, এটিএম কার্ডটা নিয়ে চলে যাও, ঠিক আছে? আছে কিন্তু স্টিল তুলতে হবে, তো এটিএম কার্ডটা নিয়ে চলে যাবে। আরে তো দেখ, তাহলে যা আছে মানি ব্যাগে নিয়ে চলে যাবে, মানি ব্যাগে যা আছে অত হবেও না, তোকে তুলে দিতে হবে। যাই হোক, যেটা আমি তোমাদের বলছিলাম আর কি, লেটস ফোকাস ব্যাক অন দিস। সেটা হচ্ছে যে এই যে সাইট ডিরেক্টেড মিউটাজেনেসিস, এটা একটা নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট সাইটে হচ্ছে। তো ও শুভঙ্কর যে কথাটা বললো, আমি জাস্ট ওভারহিয়ার করলাম, যে ওটা তো 1980-তে মোটামুটি স্টার্ট হয়েছিল। দ্যাটস অ্যাবসলিউটলি ট্রু, তার মানে শুভঙ্কর পেপারটা পড়েছে। ঠিক আছে, সাইট ডিরেক্টেড ইন দ্য ইয়ার 1964, mutagenesis was rampant
বাট সাইট ডিরেক্টেড মিউটাজেনেসিস ব্যাপারটার কনসেপ্টটা কিন্তু ছিল না। ওকে, একটা স্পেসিফিক সাইটে আমি মিউটেশন করব, একটা স্পেসিফিক সাইটে আমি মিউটেশন করব, করে সেটার এফেক্টটা আমি স্টাডি করব, এই ব্যাপারটা ওয়াজ নট নোন ভেরি মাচ অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। ওকে, নেক্সট আমি আমি যে জিনিসটা তোমাদের জিজ্ঞেস করতে চাই, যে সেদিন যে ওই প্লান্টের মধ্যে বা ক্রপের মধ্যে মিউটেশনের এফেক্ট দেখা হচ্ছিল বাই CRISPR-Cas technology, CRISPR-Cas9. So was it a technology for site-directed mutagenesis? হ্যাঁ স্যার, কারণ ওগুলো ওই যে ডিএনএ বাইন্ডিং মোটিভ গুলো আছে, ওগুলো তো ডিএনএ তে একটা পার্টিকুলার সিকোয়েন্স কে রিকগনাইজ করবে, তারপর ওখানে বাইন্ড করে ওখানে ডিলিশন বা ইনসারশন করবে। তুমি যে ডিএনএ বাইন্ডিং মোটিভ গুলোর কথা বলছো সেটা CRISPR-Cas9 টেকনোলজি নয়, সেটা হচ্ছে ZFN মানে জিঙ্ক ফিগার নিউক্লিয়াস কিংবা ট্যালেন্ট দিয়ে, ঠিক আছে? সেটাও ডেফিনেটলি আ টুল ফর জিনোম এডিটিং, কিন্তু ডিএনএ বাইন্ডিং মোটিভ যেটা যেমনি হচ্ছে গিয়ে জিঙ্ক ফিঙ্গার কিংবা লিউসিন জিপার, ঠিক আছে, these are present in zinc finger nucleases and talent. Having said that, they are also tools for site directed mutagenesis, ঠিক আছে? বাট CRISPR-Cas9 এর অ্যাডভান্টেজটা হচ্ছে CRISPR-Cas9 is a RNA based method for site directed mutagenesis। সোজা কথা, ওই প্রাইমারে যেরকম ভাবে আমি মিউটেশন ঢুকাচ্ছিলাম, CRISPR-Cas কিন্তু সেই রকম, যে মোটামুটি একটা গাইড আরএনএ এর মধ্যে আমি মিউটেশনের সাহায্যে আমি কিন্তু জিনোমের মধ্যে মিউটেশনটা ঢোকাতে পারি। By inserting a mutation, by using a guide RNA, I can insert a mutation within the genome. That is actually the technique in CRISPR-Cas. That's why it's very easy. কারণ এটা প্রাইমার ডিজাইনের মতোই, গাইড আরএনএটাও তো একটা ভেক্টর থেকে তৈরি হয়, যেটাকে আমরা যাই হোক কি ভেক্টর বাদ দাও, তো সেখানে জাস্ট আমরা যেরকম প্রাইমারের মধ্যে একটা বেস পেয়ার চেঞ্জ ঢুকিয়ে দিচ্ছিলাম, সেরকম বেস পেয়ার চেঞ্জ ঢুকিয়ে দিলেই কিন্তু আমাদের আলটিমেটলি ওই CRISPR-Cas9 we can actually manifest that CRISPR-Cas mutation. But having said that, zinc finger nuclease বা ট্যালেন্টের সাহায্যে মিউটেশন ঢোকানো খুব ডিফিকাল্ট। তার কারণ হচ্ছে দিস আর প্রোটিন বেসড মেথড, মানে প্রোটিন একটা নির্দিষ্ট জায়গাকে কেটে সেখানে অন্য বেস পেয়ার ঢোকাচ্ছে, এইরকম টাইপের ব্যাপার, তো ইটস আ লিটল বিট ডিফিকাল্ট। হ্যাভিং সেড দ্যাট, zinc finger nucleases, talents কিংবা CRISPR-Cas, these are all techniques of site directed mutagenesis. Is it clear? হ্যালো, জিঙ্ক ফিঙ্গার হ্যাঁ স্যার। নিউক্লিয়াস, ট্যালেন্ট কিংবা CRISPR-Cas এগুলো কিন্তু প্রত্যেকটাই টেকনিক ফর সাইট ডিরেক্টেড মিউটাজেনেসিস, কিন্তু এর মধ্যে একটা বিশাল বড় সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে এই পার্টিকুলার জিনিসগুলো এরা কিন্তু জিনোমে মিউটেশন ঢোকানোর জন্য আমরা ব্যবহার করি, ঠিক আছে? এবং আমরা নেক্সট 5-6টা ক্লাসে যেগুলো পড়বো সেগুলোতে কিন্তু আমরা জিনোমে কোনো ধরনের মিউটেশন ঢোকাচ্ছি, ঠিক আছে? We are not inserting any kind of mutation in any genome. We are inserting in mutations in particular genes that are cloned in vectors, and we are studying the effect on the activity of the protein. আবার বলছি, আমরা নেক্সট কয়েকটা ক্লাসে যে কটা টেকনিক পড়তে চলেছি, এই টেকনিক গুলোর সাহায্যে কিন্তু তুমি জিনের মধ্যে মিউটেশন ঢোকাতে পারো whenever the gene is within a vector। কারণ একটা জিনিস বোঝো, পিসিআর এর প্রাইমারের সাহায্যে মিউটেশন ইত্যাদি এগুলো কিন্তু তখনই হবে যখন থিংস আর ইন ভিট্রো কন্ডিশন, ওকে, অর ডিউরিং সর্ট অফ ক্লোনিং। আমি যদি বলি যে আমার শরীরের মধ্যে একটা মিউটেশন ঢুকিয়ে দাও, সেটা কিন্তু পিসিআর এর সাহায্যে কোনোদিনও ঢোকানো যাবে না। আর উই অ্যাবসলিউটলি ক্লিয়ার অ্যাবাউট ইট? এই জিনিসটা কিন্তু বোঝানোর চেষ্টা করে। ধরো CRISPR-Cas টেকনোলজি ইউজ করা হচ্ছে ডিজাইনার বেবি তৈরি করার জন্য। সুপর্ণা, হোয়াট আর ডিজাইনার বেবিজ? সুপর্ণা, হ্যাঁ স্যার। ডিজাইনার বেবি কি কোনো আইডিয়া আছে? না।
ডিজাইনার বেবি হচ্ছে, এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি এবং প্রচুর এথিক্যাল কনসার্ন আছে। সেটা হচ্ছে ইউএস এবং চায়না ইত্যাদি কোরিয়ার কিছু সায়েন্টিস্ট এরা একটা জিনিস প্ল্যান করেছেন যে if we can have babies, ঠিক আছে, যাদের মধ্যে only the dominant or the best alleles are present, মানে খুব ইন্টেলিজেন্ট হবে, খুব শক্তিশালী হবে, how do we determine it? We determine it by presence of certain genes. তো আমি যদি CRISPR Cas এর সাহায্যে জিনোম ওয়াইড মিউটেশন করে if we can put the best variants of those genes, probably the babies will have the best of the features. Okay, these are called designer babies, but having said that, these are having huge ethical concerns. মানে এই রকম ভাবে একটা একটা বাচ্চার জিনোম নিয়ে মিউটেশন করতে গিয়ে, জিনোমে মিউটেশন করতে গিয়ে we could construct Frankenstein. I hope all of you know Frankenstein এর গল্প সবাই জানো, জানো তো সুপর্ণা? আরে না জানলে হ্যাঁ লজ্জার স্যার। কিছু নেই, ওটা ফ্র্যাঙ্কেনস্টাইন হ্যাঁ বায়োটেকনোলজির টপিক, ঠিক আছে? ক্রিস দেখেছো? ক্রিস, ক্রিস 2, ওখানে বিবেক ওবেরয় ছিল কাল, দেখিনি, ওই কাল টু টাইপের দেখিনি একটা দেখিনি। জিনিস। হ্যাঁ, বিবেক ওবেরয় ওই কাল ছিল, ওই কাল টাইপের জিনিস, যেখানে ও হচ্ছে আচ্ছা। গিয়ে you manipulate with the genome of an human and then you create a দৈত্য, একটা দৈত্য বানিয়ে ফেলবে, ঠিক আছে, এমন ভাবে তুমি ম্যানিপুলেট করবে। তো দ্যাট ওয়াজ দ্য কনসার্ন। বাট হ্যাভিং সেড দ্যাট, ওই মেথডস গুলো জিঙ্ক ফিঙ্গার, ট্যালেন্ট এবং ক্রিসপার ক্যাস, এটার সাহায্যে কিন্তু তুমি আমার জিনোমে মিউটেশন ঢোকাতে পারছো, আমার মধ্যে, আমি একজন মানুষ, আমার মধ্যে মিউটেশন ঢোকাতে পারছো। বাট আমরা যে সাইড ডিরেক্টেড মিউটাজেনেসিসের টেকনিক্স গুলো পড়ি, সেগুলো হচ্ছে মেনলি তোমার ইনভিট্রো মিউটেশনের জন্য, মানে মিউটেশনটা ইনভিট্রোই ঢোকানো হচ্ছে, ইন ভিভো ঢোকানো হচ্ছে না, এবং তারপর প্রোটিনটা এক্সপ্রেস করে তার অ্যাক্টিভিটি জাস্ট আমরা স্টাডি করবো, অ্যাক্টিভিটি বাড়ছে করছে। তো অ্যাকর্ডিংলি আর কি এই পুরো প্রসেসটা হয়। হ্যাভিং সেড দ্যাট, রক্তিমদের ব্যাচে আমি পড়িয়েছিলাম, যদিও আউট অফ কোর্স ছিল, তাও আমি জিঙ্ক ফিঙ্গার, ট্যালেন্ট কিংবা ক্রিসপার ক্যাস পড়িয়েছিলাম, বিকজ দে আর ভেরি ইন্টারেস্টেড। রক্তিম বারবারই বলেছিল যে ওগুলো পড়তে চায়, তাই জন্য আমি শিখিয়েছিলাম, কারণ ওগুলো একটু ডিফিকাল্ট ছিল। ক্রিসপার ক্যাসটা মোটেও সোজা জিনিস। বাট হ্যাভিং সেড দ্যাট, ইয়া, যদি হোয়াইট বোর্ডে মার্কার দাও আমি ডেফিনেটলি বোঝাতে পারবো, এখানে কতটা পারবো আমি জানি। তো এনিওয়ে, ব্যাপারটা আরেকটা ছোট্ট গল্প বলি। সেটা হচ্ছে যে ধরো আমরা যারা রিসার্চ করতে ঢুকেছি এই 2009 এই সময়, তাদের একটা কমন, মানে আমাদের যে গাইড, অনেকের গাইড অনেক বয়স্ক, মানে 60-65 বছর বয়স হয়ে গেছে। যদি তোমরা জিজ্ঞেস করো যে গাইডরা কিসের ওপর পিএইচডি করেছিলেন, মানে তারা ওই 70 থেকে 80 দশকে পিএইচডি করেছেন। হ্যাঁ, তো এই 70 থেকে 80 দশকে কিসের ওপর পিএইচডি মেনলি হতো জানো? মলিকিউলার বায়োলজিতে পিএইচডি বা বায়োটেকনোলজিতে পিএইচডি কিসের উপর হতো? প্রত্যেকের একটাই কাজ ছিল পিএইচডি, দেখবে, সেটা হচ্ছে তারা কিছু জিন নেবে, তার মধ্যে কিছু মিউটেশন করবে, এবং মিউটেশন করে তারা দেখবে যে কি কি ফাংশন এফেক্টেড হয়েছে, এবং আলটিমেটলি সেই জিনকে একটা ফাংশন অ্যাসাইন করবে। 80 to 90% of the PhD scholars belonging to molecular biology and biotechnology in 70s and 80s have this work, which is a very trivial work. তো বলবে স্যার এই কাজটা, এইটাতে একটা পিএইচডি হয়ে যাবে। ওয়েল, তখনকার দিনে হতো, কারণ তখনকার দিনে হতো একটা জিনিসেরই জন্য, যেটা শুভঙ্কর বলল, যে সেই সময় side directed mutagenesis was not very popular. In 90s and after post 2000, side directed mutagenesis কিন্তু খুব পপুলার হয়ে গেল। তাহলে তোমাদের নেক্সট প্রশ্ন আসবে যে আপনাদের যারা স্যার ছিলেন তারা মিউটেশনটা কিভাবে ঘটাতেন জিনের মধ্যে, বা জ্যাকব অ্যান্ড মোনো এরাই বা বিভিন্ন জিনের মধ্যে মিউটেশন কিভাবে ঘটিয়েছিল এবং তার ফাংশন স্টাডি করেছিল? এনি আইডিয়া? না, স্লাইড থেকে পড়ে বললেও চলবে, স্লাইডস গুলো যেগুলো আছে সেগুলো কিন্তু পড়তে হবে ভালো করে। এনি আইডিয়া?
ধরো জ্যাকব আর মোনো তারা কিভাবে এই রিপ্লেসার জিন বা এই ধরনের অপারেটর সিকোয়েন্সে মিউটেশন ঢুকিয়েছিলেন, কারোর কোনো আইডিয়া? কেউ বলতে পারবে কিভাবে ঢুকিয়েছিলেন? ক্লোনিং করে কিছু কি? দিয়ে ক্লোনিং তখন আবিষ্কৃত হয়নি। আচ্ছা আচ্ছা। 64-এ ক্লোনিং ওয়াজ অ্যাট ইটস ইনফ্যান্সি। এনি আদার আইডিয়া? কি একটা বলছিল? স্যার এরকম কিছু ওই মোটিভ ইউজ করে কি আবিষ্কৃতই হয় ডিএনএ? ওই ডিএনএ বাইন্ডিং মোটিফের কথা বলছো? হ্যাঁ না, ডিএনএ বাইন্ডিং মোটিভ, কোনো ডিএনএ বাইন্ড প্রোটিনের মধ্যে যে প্রোটিন 7 ডিএনএ বাইন্ডিং মোটিভ, তার ব্যাপারে একটা আইডিয়া ছিল, কিন্তু সেগুলোকে যে জিন মডিফিকে এই জিনোম মডিফিকেশনের জন্য ইউজ করা যেতে পারে, অ্যাবসলিউটলি নো আইডিয়া অন দ্যাট। যেতে কেমিক্যাল বা বাধ্য হয়েছিল। ফিজিক্যাল এজেন্ট, হ্যাঁ, কেমিক্যাল বা ফিজিক্যাল এজেন্ট মিউটেজেন্টস দিয়ে। এই তো এক্স্যাক্টলি মিউটাজেন্সি এখানে লেখাই আছে একদম ক্লাসিক্যালি। প্রথম লাইনে। হ্যাঁ ক্লাসিক্যালি, হ্যাঁ। ঠিক আছে। আরে ক্লাসিক্যালি মানে হচ্ছে মুগলে আজমের টাইম, ক্লাসিক মুভিজ সব। তো mutants are generated by treating the test organism with chemical or physical agents that modify the DNA, that are mutagens. This is at that time 1960, 50, 70, 80 অব্দি, 90-র পর কিন্তু আর এইভাবে কেউ ব্যবহার করে না, ঠিক আছে। তার আগেও তোমরা জানো যে এই ধরনের মিউটেশন আর কি করা হতো। একটা ফেমাস স্টাডিতে, হ্যাঁ, যেটা জ্যাকব অ্যান্ড মোনো স্টাডি, তোমরা নাই করে থাকতে পারো, কিন্তু এই স্টাডিটা তোমরা সবাই করেছো, বলবে যেখানে এই ধরনের স্ট্র্যাটেজি ইউজ করা হতো, যে কোনো কেমিক্যাল মিউটাজেন যেমন হচ্ছে ইএমএ, হ্যাঁ, এমএমএ, কিংবা তোমার আরো অনেক কিছুই আছে, ইটিবিআর, প্রত্যেকটা মিউটাজেন কেমিক্যাল মিউটাজেন, ইথিডিয়াম ব্রোমাইড, হ্যাঁ। তো ফিজিক্যাল মিউটাজেন হচ্ছে এক্স রে, ইউভি। তো এই ধরনের মিউটাজেন ইউজ করে কিছু ফেমাস আবিষ্কার করা হয়েছে ইন মলিকুলার বায়োলজি। ক্যান এনিবডি টেল? মাস্টার্ড গ্যাস ইজ আ কেমিক্যাল মিউটাজেন, ভেরি মাচ ইউজ। সবাই পড়েছো কিন্তু কেউ রিকালেক্ট করতে পারছে না। হোয়াট অ্যাবাউট ওয়ান জিন ওয়ান এনজাইম হাইপোথেসিস? পড়নি? হ্যাঁ স্যার। কিভাবে কাজটা কিভাবে করা হয়েছিল? ওই ট্রিপ্টোফ্যান ওপেরনের উপর। হ্যাঁ মানে ট্রিপ্টোফ্যান ওপেরনের ওপর, ওকে। ট্রিপ্টোফ্যান ওপেরনের ওপর না, মানে ব্যাপারটা হচ্ছে যে আচ্ছা এই বাকিটা আমি ট্রিপ্টোফ্যান ওপেরনের উদাহরণ দিয়েই বোঝাবো, ভেরি গুড। ব্যাপারটা হচ্ছে যে তারা অক্সোট্রফ ডিজাইন করেছিল, হ্যাঁ। ইট কুড বি হ্যাঁ হিস্টিডিন, ইট কুড বি বায়োটিন। অক্সোট্রফ যেখানে স্পেসিফিক বায়োসিনথেটিক পাথওয়েতে মিউটেশন ঢুকিয়েছিল, ফলে একটা পার্টিকুলার প্রোডাক্ট তৈরি হচ্ছে না, সেটা ট্রিপ্টোফ্যান হতে পারে, হিস্টিডিন হতে পারে, বায়োটিন হতে পারে, তাই তো। মানে এই ব্যাপারটাই করেছিল তো অক্সোট্রফ, মানে নিউরোস্পোরা ক্রাসা তার যে অ্যাস্টোস্পোর, ঠিক আছে, সেগুলোর থেকে তখনই সে গ্রো করবে যখন আর কি তুমি ওই নির্দিষ্ট সে ট্রিপ্টোফ্যানে ওপেরানো, যেমনি বললো মিউটেশন ঢুকে গেছে, তখন যদি তুমি মিডিয়ামে ট্রিপ্টোফ্যান দিয়ে দাও বাইরে, তখনই ও গ্রো করবে। ওকে, তো এইগুলোকে বলে অক্সোট্রফ। ডু পিপল নো হোয়াট আর অক্সোট্রফ? হ্যাঁ স্যার। আচ্ছা তোমাদের এত বাজে অবস্থা কেন হচ্ছে? যাই হোক, এনিওয়ে তোমরা একটু পড়াশুনো করো, কিন্তু দিস ইজ ভেরি এসেনশিয়াল। তোমাদের এরকম তো অবস্থা হওয়া উচিত না যে ওয়ান জিন ওয়ান এনজাইম হাইপোথেসিস, এটা তো মলিকুলার বায়োলজি স্টুডেন্ট হলে কি করে অক্সোট্রফ? তা আমার প্রশ্নটা হচ্ছে সেই মিউটেশন গুলো কিভাবে ঢুকিয়েছে? নিউরোস্পোরা ক্রাসার যে অ্যাক্টোস্পোর, সেগুলোকে ফার্দার আর কি কালচার করে ওই অক্সোট্রফ গুলো জেনারেট হয়েছিল, সেখানে মিউটেশনটা কিভাবে ঢোকানো হয়েছিল? এনি আইডিয়া? ফিজিক্যাল মিউটাজেন দিয়ে ট্রিট করে, ঠিক আছে, মানে তোমার এক্স রে, ইউভি ইত্যাদি দিয়ে মেনলি ট্রিট করা হচ্ছে। তো ওই যে তখন এনজাইম গুলো যেগুলো নট অনলি ওয়ান জিন ওয়ান এনজাইম বা ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড, এনি এক্সপেরিমেন্ট রিলেটেড টু জেনারেশন অফ অক্সোট্রফ,
তখন তো সব এইভাবেই আবিষ্কার করা হতো যে একটা অক্সোট্রফ আমি জেনারেট করব, করে আমি বলবো যে অমুক জিনে মিউটেশন হয়েছে যার জন্য এটা ট্রিপ্টোফ্যান বা হিস্টিডিন বা বায়োটিনের জন্য অক্সোট্রফ। এবার আমি অমুক জিনটা দিয়ে দেবো, অমুক প্রোডাক্টটা দিয়ে দেবো, দিলে ওটা ঠিকঠাক গ্রো করবে। তার মানে অমুক জিনে মিউটেশন হয়েছে, দ্যাট ইজ রেসপন্সিবল ফর ট্রিপ্টোফ্যান বায়োসিনথেসিস আর হিস্টিডিন বায়োসিনথেসিস। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। But at that point of time, the mutagen was definitely not any kind of side-directed thing. It was chemical mutagens or physical mutagens. Okay, like X-ray, UV ray, physical mutagen, CMS, MMS, mustard gas, ঠিক আছে, ইথিডিয়াম ব্রোমাইড, এগুলো হচ্ছে কি কেমিক্যাল মিউটেজেন, এগুলো ব্যবহার করা হচ্ছে। জিঙ্ক ফিঙ্গার নিউক্লিয়াসেস বা লিউসিন জিপার্স ডিএনএ বাইন্ডিং মোটিভস, well they had an idea, but definitely they were not used for any kind of genetic modification বা genome wide modification. That could be done তোমরা যখন মোটামুটি ক্লাস 9-10 এ পড়তে, তখন মানে এই 2012-13 এই সময়। ওকে, so that was much later, হয়তো আরেকটু কম ক্লাসে পড়তে, বাট হ্যাভিং সেড দ্যাট ইটস ওকে, যে ওই রকম ওই স্ট্র্যাটেজিটা 2010-এর পরে। ঠিক আছে, সায়েন্টিফিক জার্নালস সম্পর্কে আইডিয়া আছে কারুর? জার্নাল? হ্যাঁ, এই যে গতকাল Research. তোমাদের হ্যাঁ একটা পেপার সাবমিট করা হলো কারেন্ট সায়েন্স জার্নাল। এরকম বায়োলজিতে ফেমাস 3টে জার্নাল আছে, একটা হচ্ছে নেচার, একটা হচ্ছে সায়েন্স, আর একটা হচ্ছে সেল। ঠিক আছে, এই জার্নাল গুলোয় কোনো বায়ো ইনফরমেটিক্স এর এক্সপেরিমেন্ট করে তুমি কখনো পাবলিশ করতে পারবে না। পাবলিশ করার জন্য তোমাকে ওয়েট ল্যাবে এক্সপেরিমেন্ট করতে হবে, এটা জল ঘেটে কাজ করতে হবে, শুধু কম্পিউটারে বসে কাজ করলে পাবলিশ হবে না। তা সত্ত্বেও এই যে জিঙ্ক ফিঙ্গার নিউক্লিয়াস যে আবিষ্কার হয় না, এই পেপারটা ওয়াজ পাবলিশড ইন সেল, এন্ড দিস ইজ আ কমপ্লিট ড্রাই ল্যাব এক্সপেরিমেন্ট। একটা পাইপেট ম্যানও ধরেনি, জাস্ট কিছু প্যাটার্ন, কিছু অ্যামিনো অ্যাসিড প্যাটার্ন অ্যান্ড সেটার করসপন্ডিং কিছু ডিএনএ বাইন্ডিং প্যাটার্ন, বিভিন্ন জিনের মধ্যে এগুলো স্টাডি করেছে একজন, স্টাডি করে তিনি সেটা একটা পেপার পাবলিশ করেন, and that got accepted in Cell journal, and that was actually recognized as one of the famous experiments in molecular biology and biology, যেখানে কিছু প্রোটিনের কিছু অ্যামিনো অ্যাসিড ফর্মিং আ মোটিভ, কিছু প্রোটিনে কিছু অ্যামিনো অ্যাসিড যে ফর্মা মোটিভ, আর তারা ডিএনএ কোন রিজিয়নে বাইন্ড করবে, এই ব্যাপারটা আর কি খুব সুন্দরভাবে একটা প্যাটার্ন ওয়াইজ স্টাডি করা হয়েছে। দ্য বিউটিফুল মাইন্ড দেখেছো কেউ? না। দেখবে, করো কি সারাদিন তোমরা বসে বসে, দ্য বিউটিফুল মাইন্ড দেখবে, ইটস আ মাস্ট। আমি নেক্সট ক্লাসে সবাইকে ধরবো, মানে এটা কিন্তু সিরিয়াস। क्या यही प्यार है দেখবে কি দেখবে না তোমাদের ব্যাপার, কিন্তু বিউটিফুল মাইন্ডটা কিন্তু দেখতে হবে একজন সায়েন্টিস্ট হতে গেলে। ঠিক আছে, নাম বলেন? বিউটিফুল মাইন্ড? দ্য বিউটিফুল মাইন্ড। আচ্ছা। ওটা জন ন্যাশের জীবনী নিয়ে, দ্য ফেমাস ম্যাথমেটিশিয়ান জন ন্যাশ, তার জীবনী নিয়ে। ওকে, এনিওয়ে, মানে সবকিছুর একটা প্যাটার্ন আছে, বিশেষ করে আমাদের মলিকিউলার বায়োলজিতে যেখানে ডিএনএ প্রোটিন ইন্টারঅ্যাকশন আমরা স্টাডি করি, সেখানে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, সেটা না জানলে কিন্তু আমরা স্টাডি করতে পারবো না। নেক্সট আমি যে জিনিসটায় চলে আসি, সেটা হচ্ছে যে দেখো এই যে এই পদ্ধতিতে যে আমরা পড়াশোনা করছি, এই মিউটেশন গুলো ইনসার্ট করছি ইউজিং ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল মিউটাজেন, এটা ইনিশিয়ালি বিশাল সাকসেসফুল হলো, প্রচুর অক্সোট্রফ জেনারেট করলো। হ্যাঁ, ফাংশনাল জেনোমিক্স। হোয়াট ইজ ফাংশনাল জেনোমিক্স? না, আমি প্রত্যেকটা জিনের ফাংশন জানতে পারছি। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি একটা অর্গানিজমের টোটাল জিনোমটার ফাংশন জানতে পারছি, বা টোটাল জিনোমের মধ্যে যে রেগুলেটরি রিজিয়ন আছে সেগুলোরও ফাংশন জানতে পারছি। নট অনলি mRNA, RNA, but tRNA genes, also the regulatory region, that is present within a particular genome, আমি সেগুলোরও ফাংশন জানতে পারছি বাই দিস টেকনিক। বিভিন্ন কেমিক্যাল বা
ফিজিক্যাল মিউটাজেন দিয়ে আমি মিউটেট করছি, এক্সট্রিমলি সাকসেসফুল টেকনিক। এবং আমি ফাংশনাল জিনোমিক্স মানে বিভিন্ন জিনের যে কি ফাংশন সেটা জানতে পারছি। কেন না, অক্সোট্রফ তৈরি হচ্ছে, ওটার বায়োসিনথেসিস হচ্ছে না, এটার এক্সপ্রেশন কমে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাহলে সাইড ডিরেক্টেড মিউটাজেনেসিসের দরকার কি ছিল? যে কাজটা 10 টাকায় হয়ে যাচ্ছিল সেটা এখন আমি 10,000 টাকা খরচা করে, 10,000-এরও বেশি, একটা সাইড ডিরেক্টেড মিউটাজেনেসিস করতে প্রায় 1,020 টাকা লাগে। এই 20,000 টাকা খরচা করে আমি আমি এই জিনিসটা করব কেন, যেটা 10-20 টাকায় হয়ে যাচ্ছিল? ব্যাকটেরিয়াটাকে কিছুক্ষণ এক্সরেতে রেখে দিলে হয়ে যেত। আর এখন এত বড় একটা প্রসেস যেটা আমরা নেক্সট ক্লাসগুলোতে শিখবো, সেটা করতে হচ্ছে। তো ওয়াই ডু আই হ্যাভ টু ডু ইট? কারণ এই ধরনের প্রসেসের কিন্তু কিছু ডিসঅ্যাডভান্টেজ ছিল, যেখানে আমি সাইট ডিরেক্টেড একটা স্পেসিফিক সাইটে না ঢুকিয়ে শুধু কেমিক্যাল এবং ফিজিক্যাল মিউটাজেন দিয়ে ট্রিট করছি। এই ধরনের প্রসেসের কিন্তু কিছু ডিসঅ্যাডভান্টেজ ছিল। হোয়াট আর দে? First, any gene in the organism can be mutated and the frequency with which mutants can occur in the gene of interest can be very low. ঠিক আছে? This means that selection strategies has to be developed. প্রথম কথা হচ্ছে, তুমি একবার রিপিট করুন স্যার। ওটা স্লাইডেই লেখা আছে, তুমি দেখো, পড়ো। First, any gene in the organism can be mutated and the frequency with which mutants occur in the gene of interest can be very low. আমি এক্সপ্লেন করে দিচ্ছি ব্যাপারটা। তুমি যখন একটা এক্সরে দিয়ে একটা ব্যাকটেরিয়াকে ট্রিট করছো, তুমি বলতে পারো যে নির্দিষ্ট একটা জিনেই মিউটেশন হয়েছে, অন্য জিনে মিউটেশন হচ্ছে না? না, হ্যাঁ, বলতে পারি না ওভাবে। বলতে কখনোই পারো না। আর দ্বিতীয় হচ্ছে, হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ মিউটেশন? ঠিক আছে, তো তোমার তো একটা ব্যাকটেরিয়া রয়েছে, ব্যাকটেরিয়াল কলোনি রয়েছে, তুমি তো একটা সিঙ্গেল ব্যাকটেরিয়াকে এক্সের তলায় ধরে রাখোনি, তুমি একটা ব্যাকটেরিয়াল কালচার বা একটা ব্যাকটেরিয়াল কলোনিকে এক্সের তলায় ধরে রেখেছো নিশ্চয়ই, তাই তো সুপর্ণা? একটা সিঙ্গেল ব্যাকটেরিয়াকে কিভাবে ধরবে? তাহলে এবার ওই যে ব্যাকটেরিয়াল কালচার বা কলোনিকে তুমি ধরে রাখছো, হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি? হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ মিউটেশন? মানে তার মধ্যে কটা, ধরো 10 টু দি, একটা ব্যাকটেরিয়াল কলোনিতে 10⁻9 থেকে 10⁻11 ব্যাকটেরিয়াল সেলস থাকে, তার মধ্যে কটা সেলের মধ্যে মিউটেশন ঢুকেছে সেটা তো তুমি জানো না। সে 10⁻3 or 4 or 5 cells have mutation, তাহলে 10⁻5 সেলের যদি মিউটেশন থাকে, আরো দেয়ার আর 10⁻4-5 সেলস যেগুলোর মধ্যে মিউটেশন ঢোকেনি, তাহলে সেখানে প্রপার ট্রিপ্টোফ্যান সিনথেসিস হচ্ছে, তাই তো? সবকটা সেলে তো মিউটেশন ঢোকেনি, তুমি তো ওভারঅল কালচার বা কলোনিটা ট্রিপ্টোফ্যান সিনথেসিস করতে পারছে কিনা এই ফাংশনাল অ্যাসেটা যদি তুমি করো, তাহলে ধরো তোমার টোটাল 20টা সেল আছে, 10টায় মিউটেশন হয়েছে, 10টায় মিউটেশন হয়নি, সেই বাকি 10টায় তো ট্রিপ্টোফ্যান সিনথেসিস করতে পারছে। সো ইউ গেট ফলস নেগেটিভ অর ফলস পজিটিভ রেজাল্ট। কারণ মিউটেশন ফ্রিকোয়েন্সিটা অনেক সময় খুব কম হতে পারে, দো মিউটেশন হয়েছে, ফ্রিকোয়েন্সি এত কম যে পুরোপুরি ফাংশনটা কিন্তু অ্যাবলিশ হচ্ছে না। বোঝা যাচ্ছে? দিস ইজ ওয়ান অফ দ্য মেইন ডিসঅ্যাডভান্টেজেস। নেক্সট হচ্ছে গিয়ে যে এক্স্যাক্টলি সেকেন্ডটা দেখো, ইভেন when mutants with desired phenotypes are isolated, হ্যাঁ, there is no guarantee that the mutation has occurred in the gene of interest. বলে দিচ্ছি ব্যাপারটা। ধরো তোমার ট্রিপ্টোফ্যান সিনথেসিস হচ্ছে না, বায়োসিনথেটিক পাথওয়ে ট্রিপ্টোফ্যানের বন্ধ, ট্রিপ্টোফ্যান তে মিউটেশন হয়েছে, ডি তে হয়েছে, সি তে হয়েছে, বি তে হয়েছে, না এ তে হয়েছে, তুমি কি করে বুঝবে? তুমি পিএইচডি থিসিস করছো, তুমি ট্রিপ্টোফ্যান এ জিনটা স্টাডি করতে চাইছো, যে ট্রিপ্টোফ্যান এ যে জিনটা আছে সেটা ট্রিপ্টোফ্যান বায়োসিনথেসিসকে পুরো, সেটা মিউটেশন হলে ট্রিপ্টোফ্যান বায়োসিনথেসিস পুরোপুরি আটকাবে বা আটকাবে না। কিন্তু মিউটেশনটা যদি ট্রিপ্টোফ্যান ই তে হয়ে থাকে, তাহলে কি ট্রিপ্টোফ্যান বায়োসিনথেসিস হবে? হবে না তো। তাহলে একটা জিনিস তুমি বুঝে দেখো যে তুমি কি স্কোর, হোয়াট ইজ ইউর স্কোরিং ম্যাট্রিক্স? তোমার স্কোরিং ম্যাট্রিক্সটা হচ্ছে যে একটা মিউটেন্ট ট্রিপ্টোফ্যান সিনথেসিস করতে পারছে বা পারছে না, বাইনারি, লাইক কম্পিউটার 0 আর 1, সৌরদীপ জানে।
ঠিক আছে? তাহলে তোমার স্কোরিং ম্যাট্রিক্স যদি বাইনারি হয়, দিস আর অল সাইন্টিফিক টার্ম, তোমার স্কোরিং ম্যাট্রিক্স যদি বাইনারি হয়, যে ট্রিপ্টোফ্যান সিনথেসিস করতে পারছে বা পারছে না, সেই অবস্থায় তুমি কি করে বুঝবে যে তোমার নির্দিষ্ট জিন অফ ইন্টারেস্টে মিউটেশনটা ঘটেছে, অন্য কোনো একটা জিন অফ ইন্টারেস্টে মিউটেশন ঘটেনি, যেটাও কিন্তু ট্রিপ্টোফ্যান বায়োসিনথেসিসের জন্য রেসপন্সিবল। ফলে তুমি যদি নির্দিষ্ট একটা জিনের ফাংশন স্টাডি করতে চাও, দ্যাটস নট পসিবল। ঠিক আছে? দ্যাটস পসিবল, তখন তোমাকে অন্য জিনের একটা অন্য ফাংশন আবার দেখাতে হবে যে না, ট্রিপ্টোফ্যান অমুক ফাংশনটা তো হচ্ছে, ফলে জিনটা অ্যাক্টিভ আছে। ফরগেট অ্যাবাউট দ্যাট। আমি যেটা বলতে চাইছি, এই ধরনের প্রসেসে এক্সাক্ট জিন অফ ইন্টারেস্ট যেটা তুমি স্টাডি করতে চাইছো, সেটাই মিউটেশন নাও হতে পারে, কোনো সাপ্লিমেন্টারি বা কমপ্লিমেন্টারি জিনেও মিউটেশন হতে পারে, রাদার কোনো কমপ্লিমেন্টারি জিনে মিউটেশন হতে পারে, যেটা কিন্তু ওই সেম বায়োসিনথেসিস পাথওয়ের সঙ্গে ইনভলভ। তৃতীয় যেটা সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে প্রায়ার টু দ্য ডেভেলপমেন্ট অফ জিন ক্লোনিং অ্যান্ড সিকোয়েন্সিং টেকনিক, ঠিক আছে, there was no way of knowing whether no of knowing where in the gene the mutation has occurred and whether it arose by a single base change or insertion or deletion. তার মানে হচ্ছে, প্রথম আমার সমস্যাটা ছিল যে মিউটেশন ফ্রিকোয়েন্সিটা কতটা হবে, হ্যাঁ, আর যেটা হচ্ছে মিউটেশন ফ্রিকোয়েন্সিটা কতটা এবং প্রত্যেকটা যে ব্যাকটেরিয়া তার মধ্যে মিউটেশন ঘটেছে কিনা, মানে প্রত্যেকটা জিনের মধ্যে মিউটেশন ঘটেছে কিনা। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে বায়োসিনথেটিক পাথওয়ের এক্স্যাক্টলি একটা জিনকে তুমি টার্গেট করতে পারছো না, কারণ যে কোনো জিন ডিসরাপ্ট হলেই লস অফ ফাংশন। থার্ড হচ্ছে, যেহেতু ওই সময় প্রায়ার টু 1980s কোনো সিকোয়েন্সিং পদ্ধতি ছিল না, ফলে এইটা তোমার পক্ষে কখনোই জানা সম্ভব নয় যে জিনটার মধ্যে কোন নির্দিষ্ট জায়গায় মিউটেশনটা ঘটেছে। আর দ্বিতীয়ত, মিউটেশনটা কি ধরনের, একটা সিঙ্গেল বেস পেয়ার চেঞ্জ হয়েছে, নাকি কোনো ইনসার্শন হয়েছে, নাকি কোনো ডিলিশন হয়েছে। তোমরা জিজ্ঞেস করতে পারো এটা কেন ইম্পর্টেন্ট। দেখো, এটাই কিন্তু আমাদের পারপাস ছিল। আমরা জানতে চাইছিলাম যে একটা নির্দিষ্ট জায়গায় মিউটেশন ঘটলে কোন স্ট্রাকচারটা ডিসরাপ্ট হচ্ছে, বোথ ইন টার্মস অফ প্রোটিন অর আরএনএ অর রেগুলেটরি ডিএনএ, এবং কোন ফাংশনটা কিন্তু করসপন্ডিংলি ডিসরাপ্ট হচ্ছে। ফর এক্সাম্পল, একটা নির্দিষ্ট প্রোটিনে, ঠিক আছে, যে মিউটেশনটা অ্যাক্টিভ সাইটটা হচ্ছে গিয়ে সি টার্মিনাল, হ্যাঁ, একটা নির্দিষ্ট প্রোটিনে, তাহলে আমরা ধরে নিচ্ছি, কথার কথা, এক্স্যাক্টলি সবসময় এরকম হয় না, যে তাহলে সেই সি টার্মিনালটাকে কোড করছে সেই জিনটার সি প্রাইম এন্ডটা। ওকে, সেই সি টার্মিনালটাকে কোড করছে সেই জিনের সি প্রাইম এন্ডটা। তাহলে যদি সি প্রাইম এন্ডে মিউটেশন ঘটে থাকে, তবেই অ্যাক্টিভ সাইটটা কিন্তু এফেক্টেড হবে এবং ফার্দার ফাংশন হবে না। যদি কোনো 5 প্রাইম এন্ডে মিউটেশন ঘটে থাকে, তাহলে দ্যাট উইল হ্যাভ নো এফেক্ট, কারণ ওটার এন্ড টার্মিনাল কিন্তু সেভাবে রেসপন্সিবল নয় in performing the enzymatic activity or any other activity. That is why একটা জিনের কোন জায়গায় মিউটেশন ঘটলে এবং কি ধরনের মিউটেশন, সিঙ্গেল বেস পেয়ার চেঞ্জ বা ইনসার্শন বা ডিলিশন, কি ধরনের মিউটেশন ঘটলে সেটা কিভাবে ফাংশনালি এক্সপ্রেস হচ্ছে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ ফাংশনাল জেনেটিক্স। ঠিক আছে? তাহলে একটা নির্দিষ্ট জিনে কোন জায়গায় মিউটেশন ঘটছে বা কি ধরনের মিউটেশন ঘটছে আমরা জানতে পারছি না, তো নির্দিষ্ট ফাংশনটা জিনের কোন জায়গাটা বা কি ধরনের মিউটেশনের জন্য রেসপন্সিবল, সেটাও কিন্তু আমরা জানতে পারছি না। These three are the important drawbacks of this physical and chemical mutagenesis processes, which laid the foundation for the discovery of your site-directed mutagenesis. ওকে, আমরা দেখছি, আমি তোমাদের আজ রাত্রিরে জানিয়ে দিচ্ছি, এখানে তো টাইম শেষই হয়ে গেল। টুমরো উইল স্টার্ট ডিফারেন্ট টেকনিক ফর সাইট ডিরেক্টেড মিউটাজেনেসিস। একবার পেপারটা দেখে নিও, এটা খুব ডিফিকাল্ট, টেকনিক গুলো যতটা ডিফিকাল্ট দেখে মনে হয় অত কিছু ডিফিকাল্ট নয়। যদি কারোর কিছু ক্লিয়ার না হয়, তাহলে আমাকে প্লিজ হোয়াটসঅ্যাপ করো। হ্যাঁ, বলো, সময় শেষ হয়েছে, তাড়াতাড়ি। আমি জানি হলেই 8টা 8:30 থেকেই হবে। কেন, অন্য কারোর ক্লাস আছে?
না না স্যার, আসলে আমার একটু সমস্যা আছে, কালকে একটু ডাক্তারের কাছে যেতে হবে, সেই জন্য জিজ্ঞেস করছি। আচ্ছা ঠিক আছে, আর লেট ইউ নো, আজকে রাত্রের মধ্যে জানিয়ে দিচ্ছি। ওকে। ঠিক আছে স্যার। ওকে, আর কারোর কোনো ডাউট হলে আমাকে প্লিজ আর স্যার হোয়াটসঅ্যাপে কোন জিজ্ঞেস কোন পেপারটা বলছিলেন বলবো? করবেন। শুভঙ্করকে জিজ্ঞেস করো, শুভঙ্কর পড়েছো তো? মানে ওই যেটা দিয়েছিলেন সেটাই কি? হ্যাঁ 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 স্যার, হ্যাঁ হ্যাঁ, সাইড সাইড ডিরেক্ট আচ্ছা ইমেজেস। সাইড ডিরেক্টেড মেটাজেনেসিস, এক্স্যাক্টলি। ওকে, ইয়েতে শেয়ার করা আছে গুগল ক্লাস। ওকে, উই এন্ড হিয়ার।